নমস্কার, আমি শুভজিৎ। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় রানাঘাট বর্তমানে একটি সমৃদ্ধ শহর, কিন্তু এই শহরের নামের পেছনে আছে একটি ইতিহাস। জানা যায় রানা ডাকাতের নাম থেকে এই শহরের নাম হয়েছে রানাঘাট। তবে রানা ডাকাত সম্বন্ধে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না। কিছু প্রচলিত গল্প এবং কল্পনাকে কাজে লাগিয়ে এই গল্পটি আমার লিখে ফেলা। রানাঘাট থেকে যদি কেউ গল্পটি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, রানাঘাটের রানা ডাকাত। সন্ধ্যা নামার মুখে চূর্ণী নদীর তীরে অবস্থিত নির্জন ঘাটটি ধীরে ধীরে কুয়াশায় ঢেকে যাচ্ছিল। ঘাটের নাম বৃন্দাবন ঘাট। নদীর জলে তখন অস্তগামী সূর্যের শেষ আলো লাল আভা ছড়িয়ে দিয়েছে। ঘাটের পাশে কয়েকটি তাল গাছ নীরবে দাঁড়িয়ে, আর দূরে জঙ্গলের ভিতর থেকে শোনা যাচ্ছে শিয়ালের ডাক। ঠিক সেই সময় নদীর বুকে ভেসে আসতে দেখা গেল একটি বিশাল বজরা। ধীরে ধীরে সেটি ঘাটে এসে থামল। বজরার গায়ে ঝোলানো কাচের লণ্ঠনের আলো কাঁপতে কাঁপতে চারিদিকে এক অদ্ভুত আলো ছায়া ফেলছিল। কিছুক্ষণ পর বজরার সিঁড়ি বেয়ে নামলেন এক গম্ভীর চেহারার ভদ্রলোক। তিনি হলেন কপিলকান্ত রায়চৌধুরী, বসিরহাট অঞ্চলের এক প্রভাবশালী জমিদার। তার পরনে সাদা ধুতি, গায়ের উপর দিয়ে দামি শাল জড়ানো, হাতে রূপোর মাথাওয়ালা লাঠি, সঙ্গে তার পত্নী, কয়েকজন পরিবারের সদস্য ও দাস দাসী আর কিছু বিশ্বস্ত পাহারাদার। বসিরহাট থেকে বজরাটি ইছামতি নদী হয়ে মাথাভাঙা নদী পেরিয়ে চূর্ণী নদীর পথ ধরে এই ঘাটে এসে দাঁড়িয়েছে। জমিদার কপিলকান্ত রায়চৌধুরী বৃন্দাবন ঘাটে এসেছেন এক বিশেষ কাজে। তার একমাত্র পুত্রের বিবাহ ঠিক হয়েছে এখানকার ধনী ও সম্মানিত ব্যবসায়ী মুকুল মল্লিকের কন্যার সঙ্গে। মুকুল মল্লিক এই অঞ্চলের অত্যন্ত পরিচিত ব্যক্তি। তিনি চূর্ণী নদীপথে নুন, কাপড় ও মশলার বড় ব্যবসাদার। দূর দূরান্তের নৌ বাণিজ্যে তার নাম সুনামের সঙ্গে উচ্চারিত হয়। বর্তমানে যার নাম রানাঘাট, একসময় এটি ছিল ব্রহ্মডাঙ্গা। এখানে মুকুল মল্লিকের বিশাল গুদামঘর আর বড় কোঠাবাড়ি। এলাকার বহু দরিদ্র মানুষ তার দান খয়রাতের জন্য তাকে শ্রদ্ধা করে। জমিদার কপিলকান্ত রায়চৌধুরী তার বজরার বাইরে পা রাখতেই এক দামি আতরের গন্ধে ভরে উঠল বাতাস। বজরা থেকে ছোট নৌকায় করে ঘাটে এলেন কপিলকান্ত বাবু। জমিদার বাবুকে অভ্যর্থনা করার জন্য ঘাটেই উপস্থিত আছেন মুকুল মল্লিক নিজেই। জমিদার বাবুকে উদ্দেশ্য করে তিনি হাস্য মুখে বললেন, আসুন আসুন কপিলবাবু। কপিলকান্ত বাবু দুই এক পা এগিয়ে এসে তার ময়ূরপঙ্খী ধুতির কোচাটা পাঞ্জাবির পকেটে ভালো করে গুজে হাতে থাকা লাঠিটা সহ হাত উঁচু করে নমস্কার জানিয়ে বললেন, নমস্কার মল্লিক মশাই, সব কুশল তো? আগে হ্যাঁ, মা কালীর আশীর্বাদে সবই মঙ্গলময়। তা আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধে আর কি হবে, এ তো চেনা পথ। এর আগেও বহুবার এই পথ দিয়েই গিয়েছি, কিন্তু নিজের ছেলের বিয়ের জন্য যে একদিন এই ঘাটে নৌকা ভিড়তে হবে, সে যদি আগে জানতাম তাহলে তো বেশ কয়েকবার আপনার এখান থেকেই ভোজন সেরে যেতাম। এই কথা বলে মল্লিক বাবু ও কপিলকান্ত রায়চৌধুরী উচ্চস্বরে হাসতে থাকেন। সেখানে উপস্থিত বাকিরাও হেসে উঠল। হাসতে হাসতে মল্লিক মশাই বললেন, তা যা বলেছেন, যাক অন্তত সন্ধ্যের আগেই এসে পড়েছেন, না হলে বড় চিন্তায় পড়ে যেতাম।
কপিলকান্ত বাবু ভ্রু কুঁচকে বললেন, কি বলেন? এই অঞ্চলেও কি আবার তেনাদের উৎপাত আছে নাকি? এই বঙ্গে তেনারা কোথায় নেই বলুন তো? কিছু জমিদারের আস্কারাতেই তারা আজ মাথায় উঠে বসে আছে। হ্যাঁ, এই কথা অস্বীকার করে কি করে? এই নদীপথে আসতে আসতে পাশের তরির এক আগন্তুকের কাছ থেকে একজনের নাম শুনছিলাম, কি যেন সর্দার তার নাম। তা সে কি এই অঞ্চলেরই নাকি? মল্লিক বাবু এক পা এগিয়ে এসে গলা নামিয়ে বললেন, গদাধর সর্দার, গদা ডাকাত। আগে হ্যাঁ, এই ব্রহ্মডাঙ্গা তার বিচরণ ক্ষেত্রের মধ্যেই পড়ে। তবে এখন সে আর ডাকাতি করে না, তার চেলা চামুন্ডারা দাপিয়ে বেড়ায় এই এলাকাতে। এতক্ষণে পাশে দাঁড়ানো মল্লিক বাবুর গৃহিণী সুধাবতী তাকে বেশ ধমক দিয়েই বললেন, আচ্ছা, সব গল্পই কি আপনি এই ঘাটে দাঁড়িয়েই করবেন? ওনারা এতটা পথ এসেছেন, আগে অন্দরমহলে নিয়ে গিয়ে বিশ্রামের ব্যবস্থা করবেন, তা না। তারপর কপিলকান্ত বাবুকে উদ্দেশ্য করে তিনি বললেন, আসুন আসুন, সবাইকে নিয়ে আসুন। তখন মল্লিক বাবু ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ কপিলবাবু। চলুন, বাকি কথা পরে হবে, আগে গিয়ে একটু বিশ্রাম নিন। নদীর ঘাট থেকে অল্প হাঁটলেই দেখা যায় মুকুল মল্লিকের বিশাল বাড়িটি। চূর্ণী নদীর বাতাসে চারিদিক তখন একটু শীতল হয়ে উঠেছে। জমিদার কপিলকান্ত রায় চৌধুরী ধীরে ধীরে হেঁটে চলেছেন, পাশে গৃহস্বামী মুকুল মল্লিক। ঘাটের পাশেই বিস্তীর্ণ জমির উপর দাঁড়িয়ে আছে মল্লিক বাড়ি, একটি পুরনো আমলের দোতলা কোঠা বাড়ি। মোটা চুন সুরকির দেওয়াল, খিলানওয়ালা বারান্দা আর লোহার নকশা করা বড় ফটক। ফটকের দুই পাশে পুরনো ইটের স্তম্ভ, তার মাথায় কাঁচের লণ্ঠন জ্বলছে মৃদু আলোয়। বাড়ির চারিদিকে বড় বড় গাছ, শিরীষ, আম আর একটি পুরনো বট গাছ। সন্ধ্যার বাতাসে পাতাগুলো নড়ে উঠে অদ্ভুত শব্দ করছে। উঠোনের এক পাশে শিউলি আর বেলফুলের গাছ, সেখান থেকে শিউলি ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে। ফটক খুলতেই ভেতরের বড় পাকা উঠোন চোখে পড়ে। উঠোনের মাঝখানে একটি পুরনো পাথরের তুলসী মঞ্চ, চারদিকে দোতলা বাড়ির বারান্দা ঘিরে আছে। কাঠের মোটা খুঁটি আর খোদাই করা দরজা জানালা দেখলে বোঝা যায় বাড়িটি অনেক পুরনো ও ঐশ্বর্যশালী। মুকুল মল্লিক ভদ্রভাবে হাত জোর করে বললেন, এদিকে আসুন কপিলবাবু, পথে আপনার নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে, তবে অসুবিধা নেই, ভেতরে বিশ্রামের সব ব্যবস্থা করা আছে। কপিলকান্ত রায় চৌধুরী চারপাশে একবার তাকালেন। বাড়িটি যেমন একদিকে রাজকীয়, আবার অন্যদিকে চারপাশের ঘন গাছপালা আর অন্ধকারে কোথাও যেন লুকিয়ে আছে এক অজানা রহস্য। দুজন ধীরে ধীরে পাথরের সিঁড়ি বেয়ে বারান্দায় উঠে ভেতরের বড় দালান ঘরে প্রবেশ করলেন। বাইরে তখন সন্ধ্যা পুরোপুরি নেমে এসেছে। একই সময়ে মল্লিক বাড়ির আলো ঝলমলে উঠোন থেকে প্রায় 10 ক্রোশ দূরে সম্পূর্ণ এক অন্য পরিবেশ তৈরি হয়েছে। রানাঘাটের উত্তর পূর্ব দিকে ঘন জঙ্গলে ঢাকা এক পরিত্যক্ত স্থানে বসেছে ডাকাতদের গোপন আলোচনা সভা। জায়গাটি একসময় নাকি পুরানো শিব মন্দির ছিল। এখন চারিদিকে ভাঙা ইট, শ্যাওলা ধরা পাথর আর বট গাছের ঝুড়ি ঝুলে আছে। কাঁচ দিয়ে বয়ে গেছে সরু জলের ধারা, যা গিয়ে মিশেছে চূর্ণী নদীতে। বড় মশাল জ্বালানো হয়েছে, তার কমলা আলোয় দেখা যাচ্ছে প্রায় 15-20 জন দস্যু গোল হয়ে বসে আছে। কারো হাতে লাঠি, কারো কোমরে ধারালো তরোয়াল, আবার কারো পাশে দা। গোলের মাঝখানে দাঁড়িয়ে আছে গদাধর সর্দার, এই অঞ্চলের ডাকাতদের গুরু বলা চলে।
বয়সের কারণে তার শরীর ভেঙে পড়েছে। এখন আর তিনি ডাকাতি করেন না বটে, তবে ডাকাতদের মধ্যেকার সমস্যা মীমাংসার দায়িত্ব তারই থাকে। আজকের সভা তেমনই একটি মীমাংসার সভা। বেশ কয়েকদিন ধরে এই এলাকার কিছু ডাকাত দলের মধ্যে এলাকা দখল ও নানা কারণে ঝামেলার সৃষ্টি হয়েছে, আর সেই ঝামেলার নিষ্পত্তির জন্যই এই সভার আয়োজন করা হয়েছে। একদিকে আছে নদীপথের ডাকাত সর্দার হারু বাগদি, অন্যদিকে আছে এক তরুণ ডাকাত রানা গোলদার। রানা লম্বা চওড়া চেহারার, কাঁধে কালো চাদর, কোমরে বড় দাঁ ঝুলছে। মশালের আলোয় তার চোখ দুটো যেন জ্বলছে। রানা মাটিতে লাঠি দিয়ে দাগ টানতে টানতে বলল, এই জঙ্গল পথ থেকে নদীর ঘাট আর চূর্ণী নদীর অর্ধেক এলাকা আমাদের দলে। এখানে অন্য কেউ হাত দিলে তা বরদাস্ত করা হবে না। হারু বাগদি বসে বসে তার বড় গোঁফ দুটি দুই হাত দিয়ে পাকাতে পাকাতে বলল, সেদিনের ছোকরা আজ আমাকে এলাকা দখলের জ্ঞান দিতে এসেছে। ওরে, এলাকা কুকুরের হয়, বাঘের কোনো এলাকা হয় না। আমি তো জানতাম বাঘ একা চলে আর কুকুর দল বেঁধে থাকে। এই কুকুরের দলের কাছে একাই আসতে পারতিস, তবে বুঝতাম কত বড় বাঘ তুই। রানার কথা শেষ হতেই চারপাশে বসে থাকা দস্যুরা চাপা গুঞ্জন শুরু করল। মশালের আলোয় দেখা গেল হারু বাগদি ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে। তার লম্বা দেহ, কাঁধে মোটা লাঠি আর চোখে রাগের আগুন। হারু বাগদি এক পা এগিয়ে এলো। চারপাশের কয়েকজন দস্যু তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে পরিবেশটা টান টান হয়ে গেল। হঠাৎ রানা নিজের লাঠিটা মাটিতে ঠুকলো জোরে জোরে। এই বুঝি লড়াই বাঁধে। সেই সময় গদাধর সর্দার তাদের মাঝখানে এসে দাঁড়ালো। একদিকে রানা ডাকাত, অন্যদিকে হারু বাগদি। গদাধর সর্দার দুই হাত উঁচু করে সবাইকে শান্ত হতে ইশারা করল। থাম, নিজেদের মধ্যেই বিবাদ নিজেদেরকে ধ্বংস করবে। এত লড়াই করার ইচ্ছা থাকলে ওই ফিরিঙ্গি দলের সঙ্গে লড়, তবেই বুঝবো কত কলিজা আছে তোদের। তারপর একটু থেমে তিনি আবার বললেন, চূর্ণী নদী আর ব্রহ্মডাঙ্গার উত্তর পশ্চিম অংশ থাকবে হারুর দখলে, আর দক্ষিণ পূর্ব অংশ ও জঙ্গলের পথ থাকবে রানার দখলে। এইটাই শেষ কথা, আর এইটাই মানতে হবে তোদের। রানা গোলদার বলল, গুরুদেব, আপনাকে সম্মান করি। আমি এই প্রস্তাবে সম্মতি জানালাম, কিন্তু একটা কথা, কোনো দুর্বল বা গ্রামের সাধারণ মানুষের ওপর জোর জুলুম আমি বরদাস্ত করব না। জমিদারের ছত্রছায়া থেকে ডাকাতি করা আর ডাকাতির ভাগ ওই জমিদারকে দেওয়া বন্ধ করতে হবে। রানার কথা শেষ হতেই হারু বাগদি ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। সে ধীরে ধীরে তার গোঁফে আবার পাক দিতে দিতে বলল, বাহ, বেশ কথা শিখেছিস তো রানা। এখন দেখছি ডাকাতদের মাঝেও ধর্ম কথা শোনানো শুরু করেছিস। চারপাশের কয়েকজন দস্যু চাপা হাসি হাসল। হারু আবার বলল, দুর্বল মানুষের ওপর জুলুম করব না। জমিদারকে ভাগ দিবি না, তাহলে বলতো ডাকাতি করে লাভটা কোথায়? জঙ্গল চালাতে হলে পেট চালাতে হয়, পেট। আর পেট চালাতে হলে বড় লোকের আশীর্বাদ লাগে। জমিদারের নাম শুনলে গ্রামের লোকেরা কাঁপে। তার ছায়া থাকলে ইংরেজ সিপাইও জঙ্গলে ঢোকার আগে দুবার ভাবে। আমরা তার জন্য কাজ করি আর সে আমাদের রক্ষা করে, এটাই আমাদের নিয়ম। তুই যদি এত ন্যায়ের কথা ভাবিস তাহলে ডাকাতি ছেড়ে সন্ন্যাস নে রানা।
তারপর গদাধর সর্দারের দিকে খানিক এগিয়ে গিয়ে হারুবাগদি বললে, আপনার প্রস্তাব আমি মেনে নিলাম গুরুদেব, কিন্তু আমার কাজে যদি কোনো বাধা আসে তাহলে আমি কোনো সীমানায় মানব না। এই তল্লাটের জমিদার জগৎ নারায়ণ চৌধুরী, আর এই জগৎ নারায়ণ চৌধুরীর ছত্রছায়াতে থাকেন হারুবাগদি। জগৎ নারায়ণ চৌধুরীর জন্য হারুবাগদি নানা অসামাজিক কাজ করে, যে কাজগুলো জগৎ নারায়ণ চৌধুরী দিনের আলোতে করতে পারে না। রাতের অন্ধকারে হারু সেসব কাজ হাসিল করে দেয়, যেমন জমি দখল, গরিব চাষিদের ভয় দেখিয়ে খাজনা আদায়, গ্রামের কেউ প্রতিবাদ করলে তাকে চুপ করিয়ে দেওয়া। তাছাড়া জগৎ নারায়ণ চৌধুরীর আদেশে অনেক ডাকাতিও করে হারুবাগদি। এছাড়া নিজস্ব ডাকাতি করে হারু লুটের জিনিসপত্রের একটা ভাগ জগৎ নারায়ণ চৌধুরীকে প্রদান করে। গ্রামের মানুষ সবই দেখে, কিন্তু মুখ খোলে না, কারণ সবাই জানে জগৎ নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কথা বললে রাতের অন্ধকারে হারুবাগদি এসে দাঁড়াবে দরজার সামনে। আবার এদিকে জগৎ নারায়ণ চৌধুরীর সঙ্গে রানা গোলদারের পারিবারিক সম্পর্ক বহুদিন থেকেই খারাপ। রানা গোলদারের বাবা লেঠেল হরেকৃষ্ণ গোলদার ছিলেন জগৎ নারায়ণ চৌধুরীর বাড়ির লেঠেল সর্দার। হরেকৃষ্ণ গোলদার ছিলেন সৎ মানুষ। তিনি জমিদার বাবুর অন্যায় কাজের বিরোধিতা করতেন। জমিদারের হয়ে কাজ করলেও তিনি জমিদারের দাসত্ব করতেন না, আর এটাই ছিল জমিদারের রাগ। সেই রাগে তিনি হরেকৃষ্ণ গোলদারকে চোর অপবাদ দিয়ে একদিন তার লেঠেল বাহিনী থেকে বার করে দেন। সেই সময় রানা গোলদার অনেক ছোট ছিল, কিন্তু সেই সব কথা আজও তার মনে আছে। শুধু মনে থাকা নয়, প্রতিশোধের একটা আগুন তার মনের ভিতরে কোথাও এখনো জ্বলে। আর রানার পরিবারের সেই খারাপ সময়ে হরেকৃষ্ণ গোলদারকে কাজে নিয়েছিল মুকুল মল্লিক। তবে হরেকৃষ্ণ গোলদার বেশি দিন মুকুল মল্লিকের সঙ্গে কাজ করতে পারেননি, কারণ এক অজানা রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তবে ছোট থেকে রানা গোলদার ছিল স্বাধীন চেতা স্বভাবের ছেলে। সে চাইলেই মুকুল মল্লিকের কাছে গিয়ে কাজ চাইতে পারত, এবং মুকুল মল্লিক রানা গোলদারের মতো ডাকাবুকো ছেলেকে কাজে রাখতে দ্বিধাও করত না, কারণ মুকুল মল্লিকের ব্যবসা দেখাশোনার জন্য এরকম ছেলেরই প্রয়োজন। কিন্তু রানা তা করেনি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতেই রানা গোলদার ধীরে ধীরে জঙ্গলের পথ বেছে নিল। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে। চূর্ণী নদীতে বাঁধা আছে একটি মাঝারি নৌকা। সেই নৌকার ছইয়ের নিচে বসে আছে রানা ও তার দলের আরও 4 জন। তবে শুধু এই 4 জনই নয়, আরও কিছু ছোট নৌকায় ভাগ করে নদীপথ পাহারা দেয় রানার লোকজন। কোনো ভিনদেশি বা অপরিচিত বজরা দেখলে রানা তাদের কাছ থেকে কর নেয়। এটাও এক ধরনের ডাকাতি, তবে এই ডাকাতিতে ব্যবসায়ীদের খুব একটা ক্ষতি হয় না। এই করের বিনিময়ে বরং তারা নিশ্চিন্তে নদীপথ পার হতে পারে। রানার অনুচরদের মধ্যে আকবর আলী রানার খুব কাছের। সে রানার নৌকাতেই ছিল। বলল, ফাগুন মাসের বৃষ্টি, শীত তো আবার পড়বে বলে মনে হয়। রানা ডাকাত বলল, আজ আকাশের যা গতি, তার মধ্যে আর কোনো জাহাজ আসবে বলে মনে হয় না। তাহলে ওঠা যাক, দেরি করে আর লাভ নাই। ঠিক সেই সময় রানার আর এক অনুচর নিখিল তির্কি বলে উঠল, সর্দার, ওই দিকে একটু দেখেন। তার কথা মতো রানা সেই দিকে তাকায়। দেখে একটি বড় বজরা এগিয়ে আসছে, খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে, এবং তার পেছনে আরও একটি বজরা।
আরও খানিক সময় দেখার পর বোঝা গেল সামনের বজরাটিকে পেছনের বজরাটি তাড়া করেছে। রানার বুঝতে বাকি রইল না, সে বলে উঠল, আকবর, নিখিল, পেছনের বজরাটি হারুবাগদির। আজ বেটা কি বাগে পেয়েছি। সবাই তৈরি হয়ে নে, খবর করে দে সব ডিঙিতে। রানার কথা শেষ হবা মাত্র ডঙ্কা বেজে ওঠে রানার নৌকাতে। এটা হলো ইশারা, আশেপাশে ছড়িয়ে থাকা অন্য নৌকার লোকদেরকে সজাগ করা, শত্রু আসছে। সবাই যখন নৌকা নিয়ে তৈরি, তখন ঘটে গেল এক বীভৎস কাণ্ড। সামনে থাকা নৌকাটিতে হঠাৎ আগুন জ্বলে উঠল। সেই নৌকাটি তখন রানার থেকে প্রায় 50 ধনুক দূরে ছিল। পেছনে থাকা হারুবাগদির নৌকাটি সেই সময় মুখ ঘুরিয়ে উল্টো দিকে যেতে আরম্ভ করেছে। সামনের যে নৌকাটিতে আগুন ধরে গিয়েছিল, সেই নৌকার লোকজন বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে নদীতে ঝাঁপ দিচ্ছে। রানা তার দলের নৌকাদের নিয়ে ছুটল সেই দিকে। নদীতে তখন ভরা জোয়ার, নৌকাটি তখন দাউ দাউ করে জ্বলছে। জলে ঝাঁপিয়ে পড়া মানুষগুলোকে উদ্ধার করতে থাকে রানার দলবল। জলে ঝাঁপ দেয় রানা নিজে। নৌকায় থাকা 15 জন ব্যক্তিরই জীবন বাঁচায় রানা ও তার দলবল। সেই নৌকার মালিক রানাকে অনেক উপঢৌকন দেয়, যদিও কারোর জীবন বাঁচানোর বিনিময়ে এই উপঢৌকন রানা গ্রহণ করেনি। পরদিন থেকে এই ঘটনার কথা জানাজানি হতে থাকে আশেপাশের অঞ্চলে। রানার নামও ছড়িয়ে পড়তে থাকে। ধীরে ধীরে হারুবাগদির পথের কাঁটা হয়ে দাঁড়ায় রানা ডাকাত। এই ঘটনার মাসখানেক পর রানা গোলদারের গ্রামে এক কৃষকের জমি দখল করতে এসেছিল হারুবাগদি। কিন্তু হারুবাগদি এখানে এসে চরম বাধার সম্মুখীন হয়, কারণ জমি দখলের খবর পেয়ে সেখানে রানা গোলদার সদল বলে এসে হাজির হয়। হারু ও রানার দল মুখোমুখি দাঁড়িয়ে। হারু হুমকি দিয়ে বলে, রানা, পথ ছেড়ে দাঁড়া, জমিদারের কাজে নাক গলাস না। রানা তার কোমরে গোজা তরোয়ালটা বার করে বলে, হারু, তুই যে মোর এলাকায় ঢুকে ফেলাইছো, এবার তোরে কি কইরা সারাই দি কও। কথা শেষ হতে না হতে দুই দলে বেঁধে যায় লড়াই, তুমুল লড়াই। কারো হাতে লাঠি, কারো হাতে তরোয়াল, আবার কেউ খালি হাতে ঝাঁপিয়ে পড়েছে। রানা গোলদার ঝড়ের মতো সামনে এগিয়ে গেল। এক ঝটকায় সে হারুবাগদির তলোয়ারের আঘাত এড়িয়ে তার তরোয়াল চালালো। চমকে উঠে হারু এক পা পিছিয়ে গেল। তারপর আবার দুজনের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর দ্বন্দ্ব। কিছুক্ষণ পর রানার এক তীব্র আঘাতে হারুর তরোয়াল ছিটকে পড়ল মাটিতে। সেই মুহূর্তে রানা তরোয়াল তুলে হারুর গলায় ঠেকিয়ে দিল। চারপাশ মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। রানা কঠিন গলায় বলল, আজ যদি আমি চাই, এই মাটিতে তুই শেষ হয়ে যাবি হারু। কিন্তু মনে রাখ, এই গ্রামে দ্বিতীয়বার কোনো গরিব মানুষের জমিতে হাত দিলে সেই দিন তুই বাঁচবি না হারু। হারু দাঁতে দাঁত চেপে রইল। তার চোখে তখন অপমান আর প্রতিশোধের আগুন। রানা আবার বলল, যা, তোর জমিদারকে গিয়ে বল, এই তল্লাটে এখন থেকে রানার আইন চলবে। হারু ধীরে ধীরে পিছিয়ে গেল, কিন্তু যাবার সময় সে একবার ফিরে তাকিয়ে বলল, রানা, আজকের অপমানের বদলা আমি নেবই। এবং ঘটল তাই। এর 3 দিন পর জমিদার জগৎ নারায়ণ স্বয়ং নিজে হারুবাগদি ও ভাড়া করা বিশাল পাইক বাহিনী নিয়ে রানা গোলদারের গ্রামে এসে হাজির হলো। কিন্তু এই বিশাল বাহিনী মোকাবিলা করার মতন ক্ষমতা রানা গোলদারের নেই। সে পালিয়েছে গ্রাম থেকে। রানাকে গ্রামে না পেয়ে সেই রাগ গিয়ে পড়ে গ্রামবাসীর উপর। জগৎ নারায়ণের আদেশে তছনছ হয় গোটা গ্রাম। মুকুল মল্লিকের কাছে এই খবর গিয়ে পৌঁছায়। আবার এদিকে
ব্যবসায়িক কারণে মুকুল মল্লিকের সঙ্গে জমিদার জগৎ নারায়ণের মধ্যে বেশ কিছু তিক্ততার সৃষ্টি হয়েছে। জগৎ নারায়ণের আদেশে হারু বেশ কয়েকবার মুকুল মল্লিকের বজরায় ডাকাতি করেছে, কিন্তু প্রতিবাদ করার উপায় নেই। মুকুল মল্লিকের মেয়ের বিবাহের দিনও ঠিক হয়েছে অগ্রহায়ণ মাসে। চিন্তার ভাঁজ তার কপালে। অঞ্জনা খালের পাড়ে এক গোপন ডেরাতে বসে আছে রানা গোলদার। সে এখন প্রায় গ্রাম ছাড়া। তার দলের লোকেরা তার সঙ্গে আছে। সবাই চিন্তিত এবং তার থেকে বেশি বেদনাগ্রস্ত, কারণ তাদের কারণে আজ তাদের গ্রামের এই অবস্থা। বলা চলে হাহাকার নেমেছে গ্রামে। রানা সকলের উদ্দেশ্যে বলে, সেদিন হারুকে ছেড়ে দেওয়াটা বড় ভুল হয়ে গেছে। ভেবেছিলাম একটা সুযোগ দিলে হয়তো শুধরে যাবে, কিন্তু সবাইকে সুযোগ দিতে নেই। সবাই সুযোগের মানে বোঝে না। আজ আমার জন্য আমাদের গ্রামটার এই দুরবস্থা হলো। আকবর কাছেই বসেছিল। সে বলল, রানা, জমিদারকে শেষ না করা অবধি আমার কিন্তু শান্তি নেই। ওটাই তো আসল নষ্টের গোড়া আকবর। সব অপকর্মের পেছনে ওর উস্কানি আছে। ওকে একদিন এই চূর্ণির জলে আমি চুবিয়ে মারব। সেই সময় পায়ের আওয়াজ। সবাই সতর্ক হয়ে যায়। অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে নিখিল। তার পেছনে গদাধর সর্দার। তাকে আসতে দেখে সবাই উঠে দাঁড়ায়। রানা বলে, গুরুদেব, আপনি এখানে? গদাধর সর্দার এক নিঃশ্বাসে বলে ফেলে, তোর দলে আমার একটা জায়গা হবে রানা। কি বলছেন গুরুদেব? এ দল তো আপনার। আপনি আদেশ করুন। জমিদারের অহংকার ভাঙার সময় এসেছে রানা। সেই সাথে হারুকেও উচিত শিক্ষা দিতে হবে। আকবর বলল, আমরাও সেটা নিয়ে আলোচনা করছিলাম সর্দার। আপনি কি বলেন, আমাদের এখন কি করা উচিত? কাঁধে থাকা গামছা দিয়ে হারাধন সর্দার নিজের মুখটা ভালো করে মুছে তারপর বলে, মুকুল মল্লিক এসেছিল আমার কাছে, তোদের খোঁজ করছিল। রানা বলল, মুকুল মল্লিক আমাকে খুঁজছে কেন? মুকুল মল্লিকের সাথেও তো জমিদারের সম্পর্ক ভালো না। মুকুল মল্লিক চাইছে তোরা গিয়ে মুকুল মল্লিকের বাড়িতেই থাক। তাতে ওনার লাভ? তাহলে খুলে বলি রানা, মুকুল মল্লিকের সঙ্গে জমিদারের সম্পর্কটা যে খুব ভালো সেটাও তো নয়। উপরে উপরে লোক দেখানো পীড়িত থাকলেও ভেতরে ভেতরে ব্যবসায়িক দ্বন্দ্ব প্রবল। মুকুল মল্লিকের লোকবল দরকার এখন। ব্যবসা বাড়ছে, সামনে মেয়ের বিয়ে। তার নৌকাতেও হারু ডাকাতিও করেছে কয়েকবার। তোর বাবার খারাপ সময়ে মুকুল মল্লিক তার পাশে ছিল। আর রানা, তোরও তো একটা আস্তানা দরকার। জঙ্গলে ঘুরে ঘুরে এই লড়াই করা যাবে না। এতে দিন দিন দুর্বল হয়ে যেতে হবে। জগৎ নারায়ণের মতো রাঘব বোয়ালকে সাহায্য করতে গেলে মুকুল মল্লিকের মতো পয়সাদার মানুষকে পাশে পাওয়াটা দরকার। আর তার উপর সে নিজেই রানা গোলদারকে নিজের দলে চাইছে। রানা আকবরের দিকে একবার তাকালো, তারপর বলল, আপনি কি চান গুরুদেব? আমি চাই তুই মুকুল মল্লিকের সাথেই থাক। আর আমার কাছে একটা পরিকল্পনা আছে, সময় মতো বলবো। পরদিন রাতে রানা সদল বলে মুকুল মল্লিকের বাড়িতে যাই। মল্লিক বাবুর বাড়ির পেছনে আছে আম বাগান, আর তার পাশে আছে ঘোড়ার আস্তাবল। বাইরে থেকে দেখলে শুধু আস্তাবল বলেই মনে হবে, কিন্তু ভেতরে প্রায় 30 জনের থাকার সুব্যবস্থা আছে। এই কয়দিন জঙ্গলে থেকে দলের সকলের শরীর দুর্বল হয়ে গেছে, চোখ কোঠরগত। মল্লিক বাড়িতে কয়দিন থাকার পর তারা আবার তাদের পুরনো চেহারা ফিরে পায়। প্রতিদিন রাতে মুকুল মল্লিক রানার সঙ্গে দেখা করতে আসে। সপ্তাহখানেক পর মুকুল মল্লিক তার বাড়ির কালী পুজোর নিমন্ত্রণ করতে জগৎ নারায়ণের বাড়িতে যায়। বিশাল বড় জমিদার বাড়ির সিঁড়ি দিয়ে যখন মুকুল মল্লিক উঠছেন, তখন তাকে অভ্যর্থনা করার জন্য এগিয়ে এলেন জগৎ নারায়ণ।
আহেন আহেন মল্লিক মশাই, আপনার পায়ের ধুলো তালি পড়লো এই গরিবের বাসায়। মুকুল মল্লিক হেসে বললেন, এই কথা বলে লজ্জা দেবেন না জমিদার মশাই, আমি সামান্য মানুষ মাত্র। বটে, সেই জন্যই এই গরিবের সাথে ব্যবসা করা যায় না নাকি? এসব কথা আজ না হয় থাক। বটে, আজ এই সব থাকবে বলছো? আচ্ছা থাকুক, আহেন ভেতরে আহেন। জমিদার বাড়ির বৈঠকখানার ঘরে গিয়ে তারা বসলেন। অহন কন দেখি, কি মতলবে এনে আসা হইল? মুকুল মল্লিক গলা খেঁকারি দিয়ে বললেন, আগে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সেই জন্য একটা কালী পুজোর আয়োজন করেছি। আপনার পায়ের ধুলো একটু পেলে খুবই আনন্দিত হতাম। ও, তোমার মেয়ের তো বিয়ে ঠিক হইছে? হ, সে খবর তো পাইলাম। তার পাত্র খুঁজে পেলে না নাকি? ওই বসিরহাটের ছেলের সঙ্গে বিয়ে দিতে হইছে? একেবারে হার কিপটা পরিবার। কেনে, আমার ছেলেটাকে কি পাত্র বলে মনে হয় না? আগে এ আপনি কি বলছেন? আপনার ছেলে তো অবশ্যই সুপাত্র, কিন্তু যার কপালে যেখানে বিয়ে লেখা আছে সেখানেই তো হবে। হ, তা বটে, কিন্তু একটা সংবাদ পাইলাম মল্লিক বাবু। এই কথা শুনে মুকুল মল্লিক একটু ঘাবড়ে গেলেন, তবে সেটা তিনি জমিদার বাবুকে বুঝতে দিলেন না। বললেন, আগে কি সংবাদ বলুন? শুনলাম রানা ডাকাত নাকি তোমার ছত্রছায়ায় রইছে। মুহূর্তের মধ্যে মুকুল মল্লিকের গা হাত পা ঠান্ডা হয়ে গেল। তার চোখ দুটো একেবারে স্থির। এই খবর জমিদার মশায়ের কানে পৌঁছালো কি করে? নিজেকে সামলে নিয়ে মুকুল মল্লিক বললেন, কি যে বলেন জমিদার বাবু, আমার ছত্র এত বড় নয় যার ছায়াতে আমি এত লোককে রাখতে পারি। তবে খবর যে আপনি খুব একটা ভুল পেয়েছেন তা নয়। রানা গোলদার আমার কাছে এসেছিল বটে, এই তো সপ্তাহ কদিন আগে। আশ্রয় চাইছিল, এক রাত থাকতে দিলাম, খাবার দিলাম, তারপর আবার কাজ চাইলো, কিন্তু কাজ আমি কোথায় পাবো? তাই একেবারে না করে দিলাম। তাতে আবার ওনার গোসা হলো, বলে গেল যে দেখে নেবে। সামনে মেয়ের বিয়ে, বোঝেনি তো এইসব ডাকাত মানুষ কি যে করে বসে, তাই একটু ভয়ে ভয়ে আছি আর কি। ও, এই ব্যাপার? না না, চিন্তার কিছুই নাই, কিচ্ছু করতে পারবো না। আমার লোকজন তোকে খুঁজতে বেড়াইতেছি, আর আমি থাকছি হে এনে কালী পূজায়। রানারে নিমন্ত্রণ পাঠাইব। তোমার কালী পূজাতে পাঠা বলি না, রানা বলি হইব। কালী পুজোর দিন সকাল থেকেই মুকুল মল্লিকের বাড়িতে যেন উৎসবের ঢেউ উঠেছে। দোতলা কোঠাবাড়ির বারান্দা আর দরজায় দরজায় রঙিন কাপড় আর আম পাতার তোড়া ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রধান ফটকের দুপাশে কলা গাছ বেঁধে তার সঙ্গে গাঁদা ফুলের মালা ঝুলছে। উঠোনের মাঝখানে বড় করে আলপনা আঁকা হয়েছে, তার মাঝখানে বসানো হয়েছে মা কালীকে। চারিদিকে প্রদীপ, ধূপ আর ফুলের গন্ধে পরিবেশটা যেন আরও গম্ভীর হয়ে উঠেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ির রূপ যেন বদলে গেল। দোতলার বারান্দা থেকে শুরু করে উঠোনের চারদিক জুড়ে সারি সারি প্রদীপ জ্বলে উঠল। দূর থেকে দেখলে মনে হয় যেন পুরো বাড়িটা আলোয় ভেসে যাচ্ছে। উঠোনে ঢাকিরা এসে ঢাক বাঁধতে শুরু করেছে। ঢাকের তালে তালে বাতাসে ছড়িয়ে পড়ছে উৎসবের উত্তেজনা। এক এক করে অতিথিরাও আসতে শুরু করলেন। আশেপাশের গ্রামের ভদ্রলোক, ব্যবসায়ী, জমিদারের কর্মচারী, সাধারণ মানুষ সবাই আমন্ত্রিত। বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে অতিথিদের অভ্যর্থনা করছেন মুকুল মল্লিক নিজে। কালী পুজোর সেই ভিড় আর আলো ঝলমলে পরিবেশের মাঝেই অদৃশ্য হয়ে মিশে আছে আর একটা ছায়া, রানা ডাকাত ও তার দলবল। তারা কেউই নিজেদের আসল রূপে নেই। রানা আজ একেবারে অন্য মানুষ।
মাথায় মলিন পাগড়ি, মুখে হালকা দাড়ি গোফের ছদ্মবেশ, পরনে সাধারণ ফতুয়া আর ধুতি। তাকে দেখে বোঝার উপায় নেই এই সেই জঙ্গলের আতঙ্ক। দূর থেকে দেখলে মনে হবে কোনো এক সাধারণ ব্যবসায়ী বা অতিথি এসেছে পুজো দেখতে। রানার দলের লোকেরা ছড়িয়ে আছে চারদিকে। কেউ ঢাকিদের দলে মিশে ঢাক বাজাচ্ছে, কেউ রান্নাঘরের পাশে কাজের লোক সেজে ঘোরাঘুরি করছে, কেউ আবার ভিড়ের মধ্যে সাধারণ দর্শকের মতন দাঁড়িয়ে সব লক্ষ্য রাখছে। রানার চোখ কিন্তু এক মুহূর্তের জন্যও স্থির নয়। কালী পুজোর সন্ধ্যা তখন পুরোপুরি নেমে এসেছে। চূর্ণী নদীতে ভেসে আসতে দেখা গেল এক বিশাল বজরা। লণ্ঠনের আলোয় ঝলমল করতে করতে ধীরে ধীরে থামল সেটি মল্লিক বাড়ির বৃন্দাবন ঘাটের সামনে। বজরা থেকে নামলেন তল্লাটের প্রভাবশালী জমিদার জগৎ নারায়ণ চৌধুরী। তার সঙ্গে রয়েছে বিস্তর লোকজন, আর পাশে ছায়ার মতো দাঁড়িয়ে হাড়ুবাগদি। মল্লিক বাড়ির ফটকে নিজে দাঁড়িয়ে মুকুল মল্লিক তাকে সসম্মানে অভ্যর্থনা জানালেন। ঢাকের শব্দ, প্রদীপের আলো আর অতিথিদের কোলাহলে জমিদারের আগমন যেন আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠল। কিন্তু ঠিক এই সময় অদ্ভুত এক ঘটনা ঘটল। ভিড়ের মধ্যে মিশে থাকা রানা ডাকাত ও তার দল নিঃশব্দে একে একে সরে গেল। কেউ বুঝতেই পারল না কখন তারা মল্লিক বাড়ির ভেতর থেকে অদৃশ্য হয়ে গেল। পুজোর আসর তখন জমে উঠেছে। কালী পূজার রাতে ভাং খাওয়াটা এখানে একটা রীতির মতো। সেই মতো জমিদার ও তার লোকজনের জন্য বিশেষ ভাং তৈরি করেছিল হারাধন সর্দার। ঘন দুধ, গাঁজার মিশ্রণ আর মিষ্টি দিয়ে বানানো সেই ভয়ঙ্কর স্বাদে মুগ্ধ হয়ে জগৎ নারায়ণের সঙ্গীরা একের পর এক গ্লাস খেতে লাগলো। জগৎ নারায়ণ নিজে খুব বেশি স্পর্শ করলেন না, কিন্তু তার আশেপাশের লোকজন, বিশেষ করে হারুবাগদির দল 2-3 গ্লাস করে খেয়ে ফেলল। ধীরে ধীরে তাদের চোখ লাল হয়ে উঠতে লাগলো। কথাবার্তা জড়িয়ে যাচ্ছে, হাসি ঠাট্টা বাড়ছে। মনে হচ্ছে যেন নেশাটা একটু বেশি চড়ছে আজ। ঠিক সেই সময় হঠাৎই এক লোক দৌড়াতে দৌড়াতে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, জমিদার বাবু, সর্বনাশ হয়ে গেছে। আপনার গুদামে আগুন লেগেছে। আমার খবর পাঠায় দিতে বললো। এখনই জাতি হবে আপনার। মুহূর্তের মধ্যে পরিবেশ বদলে গেল। জগৎ নারায়ণের চোখ কঠিন হয়ে উঠল। কি কইতাছিস? তিনি চেঁচিয়ে উঠলেন। এক মুহূর্ত দেরি না করে তিনি উঠে দাঁড়ালেন। চল চল, অহনি যাইতে হইব। তার সঙ্গীরা তখন নেশায় টলমল করলেও কোনো রকমে নিজেদের সামলে নিয়ে জমিদারের পেছনে ছুটল। হারুবাগদিও দেরি করল না। মল্লিক বাড়ির আলো, ঢাক আর কোলাহল পেছনে ফেলে জগৎ নারায়ণ সদল বলে ছুটে গেল নদীর ঘাটের দিকে। বজরায় উঠে ব্যস্ত হয়ে উঠলেন জগৎ নারায়ণ। হাঁক দিলেন, ওই মইদুল, তাড়াতাড়ি দাঁড় টান, জোরে, আরো জোরে। তার গলায় উদ্বেগ স্পষ্ট, কিন্তু তার লোকজনের অবস্থা তখন করুণ। কেউ বজরার এক কোণে হেলান দিয়ে বসে আছে, কেউ শুয়ে পড়েছে। ভাঙের নেশায় তাদের ঠিকমতো দাঁড়ানোর শক্তিও নেই। নদীর ঠান্ডা হাওয়ায় সেই নেশা যেন আরও চড়ে বসেছে। বজরা এগোতে লাগলো অন্ধকার নদীর বুক চিরে, কিন্তু কিছুক্ষণ পরেই ধীরে ধীরে তার দিক বদলাতে শুরু করলো। বজরাটি সোজা পথে না গিয়ে মুখ ঘুরিয়ে ঢুকে পড়ল অঞ্জনা নদীর খালের দিকে। একটি সরু আঁকাবাঁকা খাল, যা গিয়ে মিশেছে জলঙ্গি নদীতে। এই পথের চারপাশে ঘন জঙ্গল, কোথাও মানুষের চিহ্ন নেই। একেবারে নিঃশব্দ ভয়ঙ্কর নির্জনতা। প্রথমে বিষয়টা বুঝতে পারেননি জমিদার, কিন্তু খালের মুখে ঢুকতেই তার সন্দেহ জাগল। তিনি চেঁচিয়ে উঠলেন, ও হে মহিদুল,
ডিঙি খান কোন দিকে নিতাছিস? ওইখানে ঢুকছিস কেন? সুজা পথে চল। কিন্তু কোনো উত্তর এলো না। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি এগিয়ে গেলেন মাঝের দিকে। হ্যাঁ গা মহিদুল, কথা তোর কানে যায় না? বলেই তিনি হাত বাড়িয়ে এক ধাক্কা দিতে গেলেন। ঠিক তখনই লোকটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। নৌকার ভেতরে জ্বলতে থাকা হ্যারিকেনের আবছা আলোয় মুখটা স্পষ্ট হতেই জমিদারের বুক কেঁপে উঠল। সে মহিদুল নয়, সে রানা ডাকাত। মুহূর্তের মধ্যে জমিদারের মুখ শুকিয়ে গেল। কে 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 তুই? মহিদুল কনে? রানা ডাকাত বলে উঠল। মইদুল তো নৌকায় ওঠেনি, সে এখন বৃন্দাবন ঘাটেই পড়ে আছে। আসলে জগৎ নারায়ণ চৌধুরী মুকুল মল্লিকের বাড়িতে আসার পর রানা দলবল নিয়ে হাজির হয় নদীর ঘাটে। সেখানে বজরার পাহারায় থাকা সবাইকে হাত পা বেঁধে ফেলে রাখে ঘাটের পাশে। জগৎ নারায়ণ 2 পা পিছিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলেন, হারু, এ হারু, মার শালারে! ও নৌকায় উঠল কি কইরা? খানিক তফাতে দাঁড়িয়ে হাড়ু বাগদি সব দেখছিল। তার বুকের ভেতরেও কাঁপন ধরেছে, কিন্তু ভাঙের নেশা তাকে পুরোপুরি সচেতন থাকতে দিচ্ছে না। তবুও রানা ডাকাতের নাম শুনেই সে কোমর থেকে তরোয়াল বার করলো। এই এই সবাই অস্ত্র ধর, এই এগিয়ে আয়। হারু চিৎকার করে উঠল, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই চিত্রটা পাল্টে গেল। যারা এতক্ষণ দাঁড় টানছিল তারা হঠাৎই অস্ত্র বার করে ফেলল। মুহূর্তের মধ্যে হারুর সঙ্গীদের গলায় ঠেকল ধারালো দা আর ছুরি। কেউ নড়ার সুযোগ পেল না। হারু আর দেরি করল না, তরোয়াল উঁচিয়ে সে ঝাঁপিয়ে পড়ল রানার দিকে। রানা তখনও খালি হাতে দাঁড়িয়ে। ঠিক যখন তরোয়ালের কোপ নামতে যাচ্ছিল, রানা বিদ্যুৎ গতিতে হারুর হাত চেপে ধরল। এক ঝটকায় তার কবজি মুচড়ে দিল। হারুর মুখ থেকে বেরিয়ে এলো বিভৎস চিৎকার। তরোয়াল হাত থেকে খসে পড়ল। পরক্ষণেই রানা একের পর এক ঘুষি মারতে লাগলো হারুর পেটে ও বুকে। টলতে টলতে পিছিয়ে গেল সে, আর হঠাৎই ভারসাম্য হারিয়ে হারু সোজা গিয়ে পড়ল খালের জলে। এদিকে জমিদার পালাতে গিয়েও পারলেন না। রানা এগিয়ে এলো। অনেক অন্যায় করেছিস জমিদার, তোর অনেক পাপের সাজা দিতে মা কালী আমায় পাঠিয়েছে। তারপর শুরু হলো নির্মম প্রহার। জগৎ নারায়ণ চৌধুরীকে এমনভাবে পেটানো হলো যে তিনি প্রায় অজ্ঞান হয়ে পড়লেন। শেষে তাকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলা হলো বজরার মাঝখানে পাল তোলার খুঁটির সঙ্গে। ঠিক সেই সময় অন্ধকার নদীর বুক চিরে ভেসে উঠল আরও 2টি বড় নৌকা। সেগুলো রানার দলের। বজরার পেছনেই এতক্ষণ তারা অনুসরণ করছিল। রানা একবার চারপাশে তাকালো, তারপর শান্ত গলায় বলল, সময় হয়ে গেছে, শেষ কর। দড়ি কেটে দেয়া হলো বজরার। পাটাতনের কাঠ ভেঙে ফেলা হলো। ধীরে ধীরে জলের ভেতরে ঢুকতে শুরু করলো বজরা। অল্প সময়ের মধ্যেই জগৎ নারায়ণকে নিয়ে তার সেই গর্বের বজরাটি ডুবে গেল অঞ্জনা খালের অন্ধকার জলে। রানা ও তার দলবল দ্রুত নিজেদের নৌকায় গিয়ে উঠে বসল। বজরাতে থাকা নেশাগ্রস্ত ডাকাতেরা হাবুডুবু খাচ্ছে জলে, সাঁতরে ডাঙা খোঁজার চেষ্টা করছে। রানা তাদের প্রাণে মারল না। তাদের ভাগ্য ভালো থাকলে তারা বেঁচে যাবে এই বলে তাদের ছেড়ে দিল। নদীর বুক আবার নিঃশব্দ হয়ে গেল। শুধু দূরে কোথাও ঢাকের মৃদু শব্দ ভেসে আসছে, আর অন্ধকারের মধ্যে জন্ম নিচ্ছে এক নতুন কাহিনী, রানা ডাকাতের কাহিনী। নমস্কার, আমি শুভজিৎ। গল্পটি তোমাদের কেমন লাগলো সেটি তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও।
আর গল্পটিকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দিও। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন গল্পের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো। ধন্যবাদ।